সেখানে গিয়ে তারা একটা মানে মানে গিভ এন্ড টেক এন্ড প্লাস মাইনাস করে একটা সিদ্ধান্তে তারা পৌঁছবে। এই জন্য আমি বলছি বাংলাদেশি যন্ত্রাক এই সরকার 2 থেকে 3 বছর আরো থাকুক, নির্বাচন হবে, নট এ প্রবলেম, বাট এর ভিতরে বিএনপিকে ঠান্ডা করার জন্য, শান্তি দেওয়ার জন্য তাদের এখান থেকে 2-1 জন লোক নেওয়া যেতে পারে এবং জাতীয় একটা সরকার গঠন করা যেতে পারে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই 3 বছর যদি এরা ক্ষমতা থাকতে পারেন, বাংলাদেশ উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট, আই ক্যান টেল ইউ দ্যাট। তখন যেটা হবে সেটা হবে যারা প্রো আওয়ামী লীগের ছিলেন, যারা মনে করেন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিকে ধরাশায়ী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 50টার অধিক রাষ্ট্র। ডক্টর ইউনূসের আমেরিকা জয়, তিনি আমেরিকা জয় করেছেন এমন শিরোনামে একটি আলোচনা করেছেন এমন রহমান মাসুম ভাই। পাশাপাশি আলোচনা করেছেন যে বাংলাদেশের যে ট্রানজিট ছিল ভারত সেটা বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে? ভারত কি আসলে বাংলাদেশের প্রতি হিংসা হচ্ছে কিনা? কারণ বাংলাদেশ যে একের পর এক গুড নিউজ পাচ্ছে, সেই গুড নিউজের কারণে ভারতের হিংসা হওয়াটা স্বাভাবিক। আর সেই হিংসা থেকেই ভারত বাংলাদেশের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার, তাদের যতটুকু সুযোগ রয়েছে তারা সেটা নেওয়ার চেষ্টা করছে, যদিও সেগুলোতে বাংলাদেশের কোনো বড় ধরনের ক্ষতি হবে না। দর্শক, আমরা এবার রহমান মাসুম ভাইয়ের আলোচনা শুনলে আরো বিস্তারিত বুঝতে পারবো। আমার নিশ্চয়ই আপনারা ভালো আছেন। ব্রেকিং নিউজ শেয়ার করার জন্য আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করলাম। এই মুহূর্তে সময় নাই, আর পারা যাবে না আজকে সম্ভবত গড়ে গিয়ে। প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জয় করেই যাচ্ছেন একের পর এক। পৃথিবী চীন জয় করে আসছেন, বিমস্টেক জয় করে আসছেন, আমেরিকা জয় করেছেন। নাও প্রথমে আমি জানি আপনারা বলবেন যে না ভাই এটা তো সবার জন্য এক্সেপ্ট চীন, এক্সেপ্ট চায়না। আজকে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আমার সাথে, আমি কতটা অ্যাকুরেট ইন টার্মস অফ অ্যাসেসমেন্ট দেখে যাবেন। অর্থাৎ চীন, আমি যে আপনাদের সবসময় হুঁশিয়ার দেই, মনে আছে, ওয়ার্নিং দেই, চীন গেসা হওয়া যাবে না, চীন গেসা হওয়া যাবে না, বিকজ দিস প্রবলেম দ্যাট প্রবলেম। অর্থাৎ চীনকে কতটা হস্টাইল কান্ট্রি হিসাবে দেখে আমেরিকা বা দিস অ্যাডমিনিস্ট্রেশন, সেটা আবার প্রমাণ হলো এই মুহূর্তে। আমি কিন্তু বারবার আপনাদেরকে বলি যে চীনের সাথে সবকিছু করা উচিত, কিন্তু ডু নট অ্যাঙ্গার দি ইউনাইটেড স্টেটস। অর্থাৎ যুক্তরাষ্ট্রকে আপনি অ্যাংরি করতে পারবেন না কোনো কিছু অ্যাচিভ করার জন্য। এটা কিন্তু এটার উৎকৃষ্ট উদাহরণ সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের এগেইনস্টে যে ট্যারিফস উনি ইম্পোজ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেটা আপনার এই বেং হল্টেড, অর্থাৎ 90 দিনের জন্য এটা বন্ধ করেছেন উনি। কিন্তু অ্যাকসেপ্ট চীন, ওয়াই? বিকজ আমি সেদিন গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমেরিকা মনে করে তাদের অস্তিত্বের জন্য, ডলারের জন্য সবচেয়ে বড় থ্রেট হলো চীন, অর্থাৎ চায়না। সো চীনকে যে কোন ভাবে উঠতে দেওয়া যাবে না, চীনকে আটকে রাখতে হবে, তাদের সমমান মানে যেন না হতে পারে। অর্থাৎ তাদের যে ডমিনেন্সটা আমেরিকার, ওয়েদার ইউ লাইক অর ডিসলাইক, আপনারা পছন্দ করেন আর না করেন, লেডিস এন্ড জেন্টলম্যান, এটা হচ্ছে সত্য বাস্তবতা, এটা বলতে হবে আপনাদেরকে। আমি এন আমেরিকান সিটিজেন, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, বাট মানে বাস্তবতা এটা যুক্তিক ভালো লাগা মন্দ লাগা এটা পড়ে, বাট তারা এভাবে মনে করে। দেখেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অনুরোধ করেছিলেন এটা উইথহেল্ড করার জন্য। এবং কেন এখন আপনারা বলছেন, আমাকে একজন এসে বলছে আপনি বেশি কথা বলছেন ডক্টর ইউনূসের মাকে প্রমোট করার জন্য, উনি সবার জন্য করেছেন এক্সেপ্ট চীন। ইয়েস, ইউ আর রাইট, বাট ইউ আর অলসো, আই এম অলসো রাইট। প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ চিফ অ্যাডভাইজারের যে পেজ যেটা আছে আপনার চিফ অ্যাডভাইজার, সেখানে উনি বলেছেন উই রিকোয়েস্টেড, তারা মিথ্যা বলে নাই তো, তারা বলেছেন উই রিকোয়েস্টেড মিস্টার প্রেসিডেন্ট, এবং ধন্যবাদ দিয়েছেন, তারা রিকোয়েস্ট করেছিলেন এটার জন্য। আমি এই জন্য পোস্টার দিয়েছি এইভাবেই। সুতরাং উনি বলেছেন উনি রিকোয়েস্ট, এবং চিফ অ্যাডভাইজার যদি মিথ্যা বলেন তাহলে আপনি বলবেন যে আপনি উনার তত্ত্ব নিয়ে মিথ্যা বলছেন, আই অ্যাকসেপ্ট ইট, আদারওয়াইজ আমি আমার জায়গাতে রাইট। আপনারা দেখেন, এবং নজিরবিহীন ঘটনা, a new Bangladesh, a changing Bangladesh, ladies and gentlemen, that's what we are fighting for a long time. It's not for me. আমি বাংলাদেশের কোন ধরনের বেনিফিট নিতে পারবো না, বিশ্বাস করে আপনারা নিব না, আমি তো থাকি না দেশে। যে বেনিফিটস পাবেন সব তো আপনারা, রাইট? যা উন্নত হবে তাই তো আপনারা পাবেন, এবং আপনারা আমাদের ফেলো বাংলাদেশি, উই হ্যাভ এ রেসপন্সিবিলিটি। নট এভরিওয়ান মনে করে যে আমার রেসপন্সিবিলিটি আছে যে দেশে আমি জন্ম নিয়েছি বা আমার ফেলো সিটিজেন যারা আছেন তাদের প্রতি। আজকে আপনি দেখেন উনি বলেছেন যে আমরা রিকোয়েস্ট করেছিলাম, থ্যাংক ইউ সো মাচ ফর কিপিং আওয়ার রিকোয়েস্ট। উনি এটা চিফ অ্যাডভাইজারের পেজে বলেছেন, লেডিস এন্ড জেন্টলম্যান, সো ভুল বুঝার খানে কোনো অবকাশ নেই, তারা বলেছেন, গিয়ে দেখেন। এবং এই সরকারের সবচেয়ে বড় মানে গুণটা কি জানেন? এরা মিথ্যুক নয়, এই সরকার মিথ্যুক নয়, একটা শব্দ মিথ্যা বলে না। সুতরাং it's a great news for the entire world, and stock market, I mean, already started to climb up, because it was almost $11 trillion stock market value disappear. Oh my God.
right? Disappear from the market, ladies and gentlemen. What is happening? রাইট, আপনার এই চলে গেছে। এখন এটা উঠবে, এখানে অনেকগুলো বিষয় আসে, বিতর্ক হবে, বিতর্কের জায়গা আছে, বাট ইটস এ গ্রেট নিউজ। এবং আরো একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আজকে যে আমাদের সামিট চলছে, ইনভেস্টমেন্ট সামিটে আমি আপনি দেখেন, আমি 2 মাস আগে বলেছিলাম যে আশিক চৌধুরী এবং লুৎফে সিদ্দিকী এরা যে কতটা অ্যাসেট বাংলাদেশের জন্য, এবার কি করতে পারে। আমি মনে করতাম যে আমি মনে হয় বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ নিয়ে প্রেজেন্টেশনের জন্য আমি মনে হয় আই এম ওয়ান অফ দ্য বেস্ট, I mean in Bangladeshi one amongst, but তারা দেখিয়ে দিয়েছে I'm not even near to that, so you should say that, right? Nice car, it's Tesla, brother. So আপনি কল্পনা করতে পারেন যে এখন আজকে যে তাদের প্রেজেন্টেশন বাংলাদেশে এমন প্রেজেন্টেশনের আগে বাংলাদেশ নিয়ে কেউ করতে পারে নাই। এবং এই দক্ষতা নয়, প্রথম কথা হলো ইংরেজি দক্ষতাটা যে কতটা ইম্পর্টেন্ট, এটা কতটা অ্যাসেট এরা দেখিয়েছে লুৎফে সিদ্দিকী এবং আশিক চৌধুরী। বিশেষ করে লুৎফে সিদ্দিকী আশিক চৌধুরীকে নিয়ে আমি 2 মাস আগে বলেছিলাম, আমি এটা পোস্ট করতে চাই আজকে, আপনি আজকে পাঠিয়েছে যে আমি 2 মাস আগে অনুমান করে বলছিলাম তাদের উপরে আন্দাজ করে যে তারা আসলে কি করতে পারে। তারা দেখিয়েছে এবং প্রেজেন্টেশন দেখে মুগ্ধ বিদেশিরা মুগ্ধ। বাংলাদেশি আর্মি অফিসিয়াল তাদের চেহারা দিকে তাকিয়ে দেখেন গিয়ে তারা রীতিমতো মুগ্ধ যে হোয়াট দে আর ডুইং রাইট নাও, মানে তাদের যে ক্যাপাবিলিটি টু প্রেজেন্ট বাংলাদেশ এন্ড বাংলাদেশ ফিউচার, particularly the business environment into Bangladesh, and what would be the outlook in 2035, মানে যেভাবে তারা লেআউট করতেছে আনপ্রেসিডেন্টেড। এবং লুৎফে সিদ্দিকী যিনি আছেন বর্তমানে, যিনি আপনার উনার যে ইংরেজিটা বা আশিক ভাই, এরা সংবাদ পাঠক বা প্রেজেন্টার হওয়ার মতো যোগ্যতা রাখে। তারা ইংরেজির যে প্রেজেন্টার বা টোন অফ ভয়েস তারা যে ধরনের আছে, ইট ইজ আনপ্রেসিডেন্টেড, লেডিস এন্ড জেন্টলম্যান। এর জন্য আমি বলছিলাম যে এই যে আমাদের যে বিভিন্ন ধরনের প্রোটেস্টের নাম করে নৈরাজ্য হয়রানি সৃষ্টি করা হচ্ছে, ইটস নট এ গুড সাইন। প্লিজ দেশটাকে এস্টাবলিশ করেন প্রথমে, তারপরে পৃথিবীর যে কোন প্রতিবাদ আপনারা করবেন, যে কোন জায়গাতে যাবেন। আর এখন দেশটাকে বিপদগ্রস্ত করবেন না, বিপদে ফেলবেন না। আপনাদেরকে আজকে একটা তথ্য দিই আমি। কাজী ইভান ভাই কি বলছেন আপনি, ক্যান ইউএসএ সার্ভাইভ উইদাউট রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড? ওয়েল, it is a debatable issue, but United States government or United States has so much power. It's unbelievable power, brother. Trust me. আমি যদি এটা বলি, আপনি দেখেন না পৃথিবীর 320টা কোম্পানি, পৃথিবীর সবচেয়ে বড় বিগ কোম্পানি, এরা কোন দেশের? বেশিরভাগ 287 সামথিং আমেরিকানস, রাইট? এরপরে আপনি দেখেন আমেরিকা এমন এক দেশ যার প্রোডাক্ট ছাড়া আপনি একটা মিনিট চলতে পারবেন না, একটা সেকেন্ড। বর্তমান হিউম্যানিটি can move without American products. I can tell you that, and it is guaranteed. So তারা যে কোন ভাবে হোক, আল্লাহর রহমতে হোক, তারা এই সুবিধা অর্জন করেছে, আমরা পারিনি। কোনো মুসলিম দেশ পারেনি। আমরা তেল ছাড়া আমাদের আসলে কিছু নাই। আপনি বলবেন যে তেলেরও বিকল্প, মুসলিম দেশ ছাড়া মুসলিম দেশ চলতে পারবে, কিন্তু ও মুসলিম দেশের প্রোডাক্ট ছাড়া মুসলিম দেশ চলতে পারবে না। ফর এক্সাম্পল, আপনি আসেন আমরা হিসাব করে দেখি, আপনি তেল ভেনিজুয়েলা প্রডিউসেস ওয়েল, রাশিয়া, তারপরে আপনার আমি যদি বলি there are many countries, right? বাট আপনি যদি দেখেন যে তাদের প্রোডাক্ট ছাড়া আমরা চলতে পারবো না। যেগুলো এইটা আপনি দেখেন, এই যে রাজনীতিবিদ আছে, এরা আমাদের কতটা বন্ধুরা দুশ্মন। আজকে একটা উদাহরণ দিই, একটু আগে আমি পোস্ট দিয়েছি, এবং এটা আশিক চৌধুরী, যিনি আমাদের এই যে আপনার বিডার চেয়ারম্যান, রাইট, উনি বলেছিলেন আমাকে না, মানে আমাদেরকে, বাংলাদেশকে বলেছিলেন আপনার যে এই আপনার কি এই মানে আমি বাই দ্য ওয়ে, উনি আজকে বলছিলেন তার প্রেজেন্টেশনে $22 বিলিয়ন বাংলাদেশের রিজার্ভের সমান টাকা অর্থ দিয়ে স্যামসাং কোম্পানি বাংলাদেশে আসছিল ইনভেস্ট করতে। 3.5 বছর একটা লাইসেন্সের জন্য তারা ঘোরাফেরা করে, পরে তারা ভিয়েতনাম যেতে বাধ্য হয়েছে। ইমাজিন রাজনীতিবিদ আপনাদের, এরা আপনার বন্ধু। আমি প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা, এই রাজনীতিবিদরা আপনাদের শত্রু। Corrupted politicians, not all of them, but vast majority corrupted. $22 বিলিয়ন বাংলাদেশের রিজার্ভের সমান। এই মুহূর্তে যে রিজার্ভ $25 বিলিয়ন, that's $3 বিলিয়ন মাইনাস। তারা নিয়ে তারা 3.5 বছর একটা লাইসেন্স পায় নাই। এই যে আওয়ামী লীগ সরকার ছিল, এটা কারা ছিল, কারা পরিচালনা করেছে তারা? আমি জানতে চাই। ঘুষ দেয় নাই এবং ভারত চায় নাই বলে এই ইনভেস্টমেন্ট পরে ভিয়েতনামে যেতে আজকে উনি বলছেন, এবং লাইভই উনি ওই যারা এসেছিল তারা ইনভেস্টমেন্টের জন্য তারাই বলছে আমরা 3.5 বছর অপেক্ষা করেছিলাম একটা লাইসেন্সের জন্য, আমরা পাই না, পরে আমরা ভিয়েতনাম যেতে বাধ্য হয়েছি। কেন? ইমাজিন, এইসব রাজনীতিবিদদের ডেকে নিয়ে ফাঁসির মঞ্চে দেওয়া দরকার। সারা বাংলাদেশের মানুষ যারা আছেন, আমি আপনাদেরকে বলি, ইমাজিন দ্যাট। একটাবার চিন্তা করলো না, তার দেশ পরিবর্তন হয়ে যাবে। $22 বিলিয়ন ইনভেস্টমেন্ট প্রজেক্টে কত হাজার লক্ষ চাকরি সুযোগ হতো। জাস্ট ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান,
কল্পনা করতে পারেন আপনারা। এই যে আমি কেন বলি, আমি হুজুরদের এই যে রং ডিসিশন, কেন আমি এর প্রতিবাদ করি, আমি আমি বদার করি না হুজুররা আমাকে কি মনে করলো কিনা করলো। আই লাভ মাই কান্ট্রি, এবং আমি জানি এন্ড অফ দ্য ডে ওই হুজুরাই বেনিফিট হবে এখান থেকে, ওই তারাই বেনিফিট নেবে, তারাই ইসলামিক প্রতিষ্ঠান। আজকে আহমদুল্লাহ সাহেব আজকে যে প্রতিষ্ঠান করেছেন, একটা টাকা কি বাংলাদেশি মানুষের, সব টাকা বিদেশিদের। তাহলে আপনারা বুঝতে হবে, আমরা বিদেশের সাথে যত বেশি সম্পর্ক হবো আপনারা তত বেশি লাভবান হবেন। আহমদুল্লাহ সাহেব উনি যে প্রজেক্ট গুলা করেছেন, রিমার্কেবল প্রজেক্ট ইন বাংলাদেশ, এই প্রজেক্ট গুলার কারা অর্থায়ন করেছে? টাকা এত টাকা মানুষ দিয়েছে উনার প্রজেক্টে, উনার পরে বলেছেন ভাই আমাদেরকে আর টাকা দিয়েন না, আর পাঠিয়েন না। নজিরবিহীন ঘটনা পৃথিবীর ইতিহাসে, এমন পজিটিভ মানে আপনার অ্যাপ্রোচ অর অ্যাটিটিউডস আমি তো অন্তকে কোথাও দেখিনি ভাই। একটা সংগঠন বলছে কি আপনারা আমাদেরকে টাকা পাঠান, আমরা নিতে পারবো না। দিস ইজ আনবিলিভেবল। এটা আমেরিকাতে ঘটে না এই জিনিসগুলা, এটা বাংলাদেশে করেছে। কারা টাকা পাঠিয়েছে? এই বাংলাদেশিরা, প্রবাসী যারা আছেন। এজন্য বলছি এমন কিছু করবেন না, দেশকে বিপদগ্রস্ত করবেন না। এই যে মার্চ ফর গাজা হচ্ছে, আমি জানি না এটার বেনিফিটটা কিভাবে আমরা বাংলাদেশে পাবো, এটা তো তারা তো বদারও করবে না এগুলাতে। এবং আজকে গুড নিউজ আপনি দেখেছেন, আজকে গুড নিউজ হলো কি? গুড নিউজ হলো যে বেঞ্জামিন নেতানিয়াহু উনি আমেরিকাতে আসছেন। প্রেসিডেন্ট ট্রাম্প উনাকে বলেন উনি কেন উনাকে নিয়ে আসতেছেন। আপনি শুনেন, এগুলো আপনারা যদি না দেখেন বিদেশি মিডিয়া আপনারা দেখবেন না। উনাকে নিয়ে এসে বলছেন আমি ইরানের সাথে সরাসরি যোগাযোগ করতে চাই এবং করা শুরু করেছি। হি ওয়াজ সারপ্রাইজড, মানে উনি সেটা আসমান থেকে পড়েছে, মানে উনি আপনার ইসরায়েল প্রাইম মিনিস্টার। আরে বলে কি, উনি চান না কখনোই সরাসরি যেন চীনের সাথে যোগাযোগ, আমেরিকার সরাসরি হামাস বা প্যালেস্টাইনিয়ান কর্তৃপক্ষের সাথে যুক্তরাষ্ট্রের কোনো যোগাযোগ হন, কারণ উনি এটাকে ম্যানিপুলেট করার জন্য হি ইজ এ মাস্টার অফ ম্যানিপুলেটিং এভরি স্টাফ। তো উনি চেয়েছিলেন, এবং আজকে এটা প্রেসিডেন্ট ট্রাম্পের অনেকগুলা বিষয় আপনি সমালোচনা করতে পারবেন। এই কারণে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন, আমি মানে সবার প্রশংসা, আল জাজিরা প্রশংসা করেছে গতকালকে দেখলাম, আমি তো এগুলোই সাধারণত দেখি, আমি দেখেছি তার প্রশংসা করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের। উনি বলেন না, উনি জানতেন, উনি যদি তাকে বলেন উনি নানান এক্সকিউজ খুঁজে বের করবে। উনার মতো চতুর মানুষ এই পৃথিবীর কোন হেড অফ স্টেট মানে এর আগে দেখে নাই উনার মতো। এরা সবাই জানে, প্রেসিডেন্ট ওবামা থেকে শুরু করে নিকোলাস সার্কোজি থেকে শুরু করে সবাই জানে উনি কি ধরনের মানুষ। উনি বলেন নাই, অর্থাৎ উনি চাচ্ছেন যে কোন ভাবে হোক, দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি টু স্ম্যাশ ইরান এন্ড ওয়াইপ আউট এভরিথিং। উনি চাচ্ছেন, বাট এবং এখানে টাকার কালচন, এবং যারা আমেরিকান আছেন তারা যারা মনে করেন যে আমেরিকা শুড নট, এবং টাকার কালচন পোস্টটি দিয়েছেন, বলছে যে মানে ইরানের সাথে যে সমস্যা এটা ইসরায়েলের প্রবলেম, ইটস নট আমেরিকান প্রবলেম। নজিবির হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ প্রেসিডেন্ট ট্রাম্প, বেস্ট ফ্রেন্ড, যার সন্তান এই মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের পার্সোনাল সেক্রেটারি এই মুহূর্তে। টাকার কালচন ফক্স নিউজ ছিল, উনি বর্তমানে টাকার কালচন মারবে। আপনারা জানেন, যারা আমেরিকান রাজনীতি ফলো করেন তারা জানেন উনি কে। সবাই পজিটিভ ভাবে এটা দেখতেছে লেডিস এন্ড জেন্টলম্যান। আপনি কল্পনা করতে পারবেন না কি হচ্ছে, মানে অনেক মন্দের মধ্যে ভালো কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প এখানে যে উনি যে চেষ্টা করেছেন যে কোন ভাবে অ্যাভয়েড ওয়ার, বাট আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট, বিকজ ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু হিজ মানে ভালো জিনিসটাকে খারাপের দিকে নেওয়া, এটাকে ম্যানিপুলেট করা, এটাকে ধ্বংস করে প্রচেষ্টাকে, তার মতো উস্তাদ এই পৃথিবীতে একটা হেড অফ স্টেট রাজনীতিবিদ নাই উনার মতো। এভরিওয়ান নোজ দ্যাট, সো এভরিওয়ান ইজ স্কেয়ার্ড অফ মানে হাউ ফার দে ক্যান গো উইদাউট হিম, বিকজ উনি চেষ্টা করবে যে কোন ভাবে লবিং করে এটাকে ডিস্টেবিলাইজ করে তার ব্যক্তিগত স্বার্থ যেটা আছে উনি যেন হাসিল করতে পারেন। দিস ইজ হোয়াট হি উইল ডু দ্যাট। সো এই যে আমরা উই গোটা ওয়াচ, উই গোটা সি হোয়াট হ্যাপেন্স। ওনাকে যে গতকালকে নিয়ে আসছেন আপনি জানেন, ওনাকে বলেননি প্রেসিডেন্ট ট্রাম্প কেন আসতেছেন। উনি চেয়েছেন যে উনাকে সাথে রেখে, সাক্ষী রেখে, সাথে রেখে, মানে পাশে বসে যেন বলা হয় যে আমি, দিস ইজ হোয়াট আই এম গোইং টু ডু রাইট নাও। হি ওয়াজ, লুক এট হিজ ফেস, গো এন্ড চেক হিজ ফেস। হি ওয়াজ লাইক alas I'm undone, মানে আমি শেষ। এটা কি হলো? মানে এভাবে মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, বাট ইন এফেক্টস যে কি করা যায়, বাট হি নোজ হি উইল গো ব্যাক এন্ড হি উইল ট্রাই হিজ বেস্ট। এন্ড এখানে যারা আছেন এদেরকে ম্যানিপুলেট করা যায় কিনা, লবিং করা যায় কিনা, হি উইল ট্রাই হিজ বেস্ট আনডাউটলি। বাট দিস ইজ দ্য গুড নিউজ। এবং এটা যে আজকে আমি বললাম ডিলে লং মার্চ ডিলে করা কেন, এটা বাংলাদেশে হওয়াই উচিত না। যখন আপনি বললেন আমারে বলবে ইহুদিদের দালাল, can you imagine that 12 years fighting for this alim, for this religious groups, for this Islamic political parties, we've been fighting for them. আজকে এসে বলে কি ইহুদিদের দালাল। এটা শোনার জন্য এগুলা আন্দোলন করেছিলাম, এদের শোনার জন্য, এদের জন্য আজকে এত টাকা পয়সা কোন জায়গাটাতে টাকা পয়সা কন্ট্রিবিউট করি নাই আমরা। এজন্য বলছি না, আমি আমার মাইন্ড চেঞ্জ করেছি। উনাদের মানে পরিচালিত একটা প্রতিষ্ঠানে এখন টাকা পয়সা আমি আর কখনো দিব না। আমরা কি বলেছি, আমরা এই কথাটাই বলতে চেয়েছিলাম যে আপনারা দেশ অন দ্য ট্র্যাক, প্লিজ দেশটাকে ভারতের হাতে আর আওয়ামী লীগের হাতে তুলে দিবেন না, because they're looking for it.
থিঙ্ক অ্যাবাউট দ্যাট। পাকিস্তানে মার্চ হচ্ছে না, পাকিস্তানে কোনো আন্দোলন নাই, বাংলাদেশে সব এসেছে। ওই যে আরেকজন দেখলাম মোহাম্মদ সারওয়ার হোসেন, উনি কি ওই যে আপনার সায়েন্টিস্ট নাকি, বদ্ধলোক মনে হচ্ছে যে পৃথিবীটা জয় করে ফেলবে। আর বললাম না আবু তো আদনান ভাই, উনার বক্তব্য শোনার পরে মনে হয় যে অল্পের জন্য শেষ নবী নবুতিরা উনি পায় নাই, মানে এতটা বুদ্ধিজীবী। কিন্তু একটা বার চিন্তা করে না যে আমরা কোনো কিছু করতে পারবো না, একটা ব্যাড সিগন্যাল দেবো সারা পৃথিবীকে, আমেরিকাকে। কেননা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন যেটা বর্তমানে আছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন, তারা মনে করে ইফ ইউ হ্যাভ hatred towards Israel as though you have a hatred towards America. Yes, it's strange. It should not be. But that's the reality. এই জন্যই আমি এই কথাগুলো বলি, because we love our country, guys. We want you thrive, you flourish in your life and Bangladeshi economy. The growth you should achieve that you can go move on. এবং আশিক ভাই, এরপরে আপনার ওই যে আপনার যে ফায়েজ ভাই, তারপরে এই যে আপনার এই যে লুৎফা সিদ্দিকী, তারা কি দেখাচ্ছে 2035 এ কেমন বাংলাদেশ হবে? They are doing it. And it's on the, I mean, in the slides, and they're showing it to the world. In 2035, what kind of Bangladesh you will see? And the slides upon slides going right, slideshow. They're showing it. Donald Trump accepted Mr. Dr. Yunus' proposal for delaying. Yes, this is what he said. এবং তারা বলছে, মানে সাগু আমারে বলে কি, পোস্টে এসে কমেন্টস করছে, সাগু এটা সবার জন্য। এই হলো বাংলাদেশিরা, এই হলো এদের জন্য। যদিও এদের সংখ্যাটা খুব কম, we got to fight. Got to keep our fighting for our nation and country and our people. Inshallah, I can tell you that, ladies and gentlemen, we are on track. আমি প্রপোজাল দিচ্ছি আজকে আবার, এই সরকার কমসে কম আরো 2টা বছর ক্ষমতা থাকতে হবে, এবং তারা চাইলে উপদেষ্টা পরিষদ রিশাফল করে বিএনপি থেকে 2 জন, জামাত থেকে 2-1 জন, বা আরো যারা আছেন এদের থেকে 2-1 জন করে 10-12 জনকে নিয়োগ দিক, একটা জাতীয় সরকারের মতো গঠন করুক, করে এই লোকগুলো যেন কাজ করতে পারে। 2 থেকে 3 বছর দেওয়া হোক। এবং আমি বলছি বিএনপিরা ডিস্টার্ব করবে, তবে বিএনপির আচ্ছা, আমার যেটা হয়েছিল সেটা হলো যে আমার ফোন গরম হয়ে গেছিল, ফোন গরম হয়ে আপনার বন্ধ হয়ে গেছে। দিস ইজ দ্য প্রবলেম উইথ আইফোন, বিকজ ইজ অনলি 58 ডিগ্রি ফারেনহাইট। ফোনটা বন্ধ হয়ে গেছিল, আমার এয়ার কন্ডিশন ছিল না, যেহেতু শব্দটা আমি চাইনি আপনারা শব্দটা শুনেন, মানে এটা একটা শব্দ আছে, এটা ডিস্টার্ব করবে। বাট আমার আইফোন কমপ্লিটলি বন্ধ হয়ে গেছিল, দেখেন আপনারা লাইভের ভিতরে। এখন আবার এয়ার কন্ডিশন দিয়েছি, ফোন এখন ব্যাক করেছে। যারা ছিলেন আপনারা যোগদান করতে পারবেন, আমি এটাকে কন্টিনিউ করবো এই মুহূর্তে আবার। আপনার দিস ইজ দ্য প্রবলেম উইথ দ্য আইফোন। এটা কিন্তু আপনি দেখেন ব্র্যান্ড নিউ ফোন, বন্ধ হয়ে গেল। এমন না যে 90 ডিগ্রি চলছে। এবার যদি বাংলাদেশে হয়, বাংলাদেশে যাচ্ছি তখন কি হবে এবার বুঝতে পারতেছি না আমি, বাট এনিওয়ে। সো এটাই ছিল আমার বক্তব্য আজকে, যে আমরা দেশটা, আমাদের কান্ট্রি ইজ অন ট্র্যাক। সো প্লিজ আমরা হুজুরদের বলবো এমন কিছু করবেন না, দেশটা বিপদে পড়বে। মনে রাখবেন, এই দেশের মানুষ যত বেশি উন্নত হবে, তত বেশি ইসলামিক প্রতিষ্ঠান, তত বেশি মসজিদ, তত বেশি এতিমখানা, তত বেশি মাদ্রাসা, তত বেশি মানে প্রতিষ্ঠানগুলা। আমরা এই স্বপ্ন দেখতে চাই, এমন ভাবে বাংলাদেশ উন্নত হবে, মসজিদের ইমামের বেতন থাকবে $25,000, সরি নট ডলার, মানে টাকা, $25,000 মসজিদের ইমামের বেতন থাকবে। আমি প্রস্তাব করেছি আমার এরিয়ার মসজিদ যেটা আছে, আমার গ্রামের মসজিদে যেন 10,000 মিনিমাম ইমামের বেতন হয়, মিনিমাম ইমামের বেতন 10,000 হয়। ইমামের বেতন যেন ইমাম শুক্রবারে অপেক্ষা করা না লাগে, ইমামের বেতন যত বেশি মানুষের সক্ষমতা বাড়বে, তত বেশি বেতন দিতে একটা বারো চিন্তা করবে না। অন্তত আমাদের বাংলাদেশের মানুষ আর আমাদের সিলেটের মানুষ তো এই দিক দিয়ে আরো এগিয়ে আছে। আমরা এগুলা চাই। আমরা চাই এতিমখানার খাওয়ারের জন্য লাইভ এসে এতিমখানার দায়িত্বে যারা আছেন বলতে হবে না, মানে বাবারা আমার বাচ্চারা খেতে পারতেছে না। আমরা এটা দেখতে চাই না বাংলাদেশে। আমরা একটা সত্যিকারের অর্থে উন্নত, সমৃদ্ধশালী এবং ক্যাপাবল অফ বাংলাদেশ আমরা দেখতে চাই। হুজুরদেরকে বলছি, বি কেয়ারফুল। মনে রাখবেন, আবার বলছি, নিজের ঘরে অন্ধকার দেখে বাহিরে বাতি জ্বালানোর কোনো প্রয়োজন নাই। ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলাম মানুষকে সাহায্য করতে বলছে, হেল্প দ্য পুয়ার, বাট মেক শিওর ইউ মেনটেন ইউর হাউস ফার্স্ট, রাইট? আপনি নিজের ঘরের ছাদ খুলে অন্য ঘরে হেল্প করার কোনো দরকার নাই। এটা ইসলাম বলেও না কখনো। যে বলে না তার অনেকগুলা উদাহরণ আছে। ধরেন আপনাকে আমি বলি, প্রস্রাব যদি আসে, প্রস্রাব নিয়ে নামাজ পড়া যায় না। কেন যায় না? কারণ এটা আপনার জন্য ক্ষতিকারক হবে, আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে বলে ইসলাম এটাকে নির্দেশ দিয়েছে। You have to do it first, clear it, and make sure you maintain the prayers. Why? Because for the benefit of your personal life. সুতরাং এটা মনে রাখবেন যে আমরা এমন ভাবে বাংলাদেশটাকে গড়ে তুলেন যে বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম একটা সমৃদ্ধশালী দেশ। এবং আপনি যারা
পরাক্রমশালী আছে, এদেরকে চ্যালেঞ্জ করে কোনো কিছু করতে পারবেন না, এটাই বাস্তবতা। তার শিক্ষা কোথা থেকে নিতে পারবেন? শিক্ষা নিতে পারবেন মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে, সব দেশ কিন্তু দালাল নয়। এবং আমি আবার গতকালকেও বলেছিলাম যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, যাকে আমরা মুসলিম বিশ্বের সেনাপতি মনে করি, আপনারা জানেন ওনারা কি করতেছে বর্তমানে। দেখবেন কোন পৃথিবীতে কোন জায়গাতেই এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে আমেরিকাতে, প্রতিবাদ হচ্ছে ব্রিটেনে, প্রতিবাদ হচ্ছে ইউরোপে, বাট সাধারণ দেশগুলোতে এগুলা নাই, কারণ তারা বিপদগ্রস্ত হতে পারে বলে তারা এগুলা বাদ দিয়ে দিছে। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমারে তারা অনেকে এই ক্ষেত্রে, আমি সাহস করে এগুলা বলি, অনেকেই বলার ক্ষমতা রাখে না, আমার এই সাহস আছে, এখনো আমি এই পজিশন আছি, এগুলো আমি বলতে পারি, এই কথাগুলা এখন আমি অনলাইনে টিকতে পারি, আর কেউ টিকতে পারবে না মানে এগুলা বলে, কারণ উড়াই দিবে মানে আমাদের তৌহিদি জনতা যারা আছেন তারা। আমি আবার বলছি, আমরা চাই এমন সমৃদ্ধশালী বাংলাদেশ হোক, ইমামের বেতন 25,000 হবে, এতিমখানাতে কোন হুজুর লাইভে এসে বলতে হবে না বাবারা আমার বাচ্চারা খেতে পারতেছে না, এমন বাংলাদেশ আমরা চাই, এমন ভাবে সমৃদ্ধশালী হোক বাংলাদেশ, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের প্রত্যাশা আপনাদেরকে ছুটো করা নয়। আমরা যে সংগ্রাম করেছি, আপনারা ভুল পথে আছেন, আপনারা দেশে এই যে বিশৃঙ্খলা, এই যে মার্চ ফর গাজা করতেছেন, তার কোনো বেনিফিট নাই বাংলাদেশের জন্য, ও মুসলিম উম্মার জন্য, কিন্তু আপনারা করতেছেন। এখন যে বাধা দেই বলবে ইহুদিদের দালাল, আমেরিকার দালাল, ইসরায়েলের দালাল, অথচ আমরা এই প্যালেস্তাইনদের ভালোর জন্যই বলছি, যত বেশি বাংলাদেশ সমৃদ্ধশালী হবে, বাংলাদেশ টাকা পাঠাতে পারবে, বাংলাদেশ আর্মি পাঠাতে পারবে, বাংলাদেশ খাদ্য পাঠাতে পারবে, বাংলাদেশ সক্ষমতা অর্জন করবে। আর এখন এই প্যালেস্তাইনের জন্য কোনো কিছু করতে গিয়ে যদি স্যাংশন হয় বাংলাদেশ মরে, তাহলে আমাদেরকে পরে প্যালেস্তানিয়ারা হেল্প করতে হবে এখন। That's what I'm talking about. এবং the reality is, আপনি বলবেন যে why America does it, but they're doing it by, কি করবেন আপনি? তার পাওয়ার আছে, তারা করবে। প্রেসিডেন্ট ট্রাম্প যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন এখন, উনি বলেন গাজার মানুষকে উনি সরাই ফেলবেন, উনি বলতেছে এখন উনার পাওয়ার আছে, উনি চাইলে পারবে, এই জন্যই এটা বলে উনি। কিন্তু যদি উনার আজকে যদি মুসলিম বিশ্ব আরো শক্তিশালী হতো, তাহলে ও বলতে পারতো মিস্টার প্রেসিডেন্ট ইউ ক্যান ট্রাই বাট ইউ ক্যানট ডু দ্যাট, উই ক্যান স্টপ ইট। মুসলিম বিশ্ব যদি বলে পারবে, এখন তারা স্টপ করতে পারবে না, বিকজ দে হ্যাভ প্রবলেম। এরদোগান কেন করবেন না? এরদোগান এই জন্যই করবেন না, প্রেসিডেন্ট ট্রাম্পকে উনি খেপাবেন না। কেন খেপাবেন না? উনি যদি খেপান তাহলে সিরিয়াতে উনি যে বর্তমানে যে আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছেন, আপনি তো জানেন সিরিয়ার বাশার আল আসাদকে উৎখাত কে করেছেন? এরদোগান, উনি নিজে করেছেন, তুরস্ক করেছে বাশার আল আসাদকে উচ্ছেদ, এটা ইসরায়েলি সংস্থা তারা আছে, তারও হেল্প করেছেন, আমেরিকা হেল্প করেছেন, বা মূলত এখানে উৎখাত করেছেন তুরস্ক। তো এখন যদি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ওনার ঝগড়া লাগে, তাহলে উনি বলবেন ইউ ক্যানট ডু এনিথিং ইন সিরিয়া, উই গোনা গো দেয়ার এন্ড প্রোটেক্ট ইউ, বুম, ডান। হি নোজ হিজ weakness, he knows his plan, he's very technical, he's very, আমি যদি বলি very diplomatic and intellectual. He knows that যখন ভাবে সিরিয়াকে আনতে হবে আমার দখলে, because Syria, there's a group of people over there, is a threat for Turkey, I mean like Erdogan, that's why he's doing it. এই ইন্টারন্যাশনাল পলিটিক্স ছাড়া তো, নিজের স্বার্থ ছাড়া তো কোন দেশের রাষ্ট্রপ্রধান এবং কোন দেশের রাষ্ট্র রিয়েক্ট করে না, এটা বুঝতে হবে। আর আমাদের দেশের মতো বোকা বাঙালি মুসলিম আমি আর পৃথিবীতে কোথাও দেখি নাই। বলবে কি ইহুদিদের দালাল, আমারে বলে ইহুদিদের দালাল। ইমাজিন দ্যাট। আওয়ামী লীগের কেউ বললে কি বলতো? যারা নামাজ পড়ে না, যারা কোনদিন আলেমদের জন্য সংগ্রাম করে নাই, তারা কি বলতো? উনি লাইভে এসে বলছে রাত 3টার সময়, যার কাছে আমেরিকার পতাকা আছে নিয়ে আসেন। আজকে দেখেছি একজন ভিডিও বানিয়েছেন এগুলা দিয়া, তার পোস্ট এখনো আছে, মানে নিয়ে আসুন পতাকা এবং আমেরিকান এমবাসি ঘেরাও করবো আমরা। কল্পনা করতে পারেন এটার কনসিকুয়েন্সটা কি হতে পারতো? প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় 24/7 এর ভিতরে বাংলাদেশকে পানিশমেন্ট করতো তারা। This is unbelievable, ladies and gentlemen. So এই জন্যই আমি বলেছি protect your country. I mean be on a safe side with your nation. কারণ যত বেশি আপনি বিপদে পড়বেন, আমি হুজুর দিয়ে বলছি, আপনারা চান না বাংলাদেশ সমৃদ্ধশালী, সত্যিকার অর্থে সমৃদ্ধশালী মুসলিম কান্ট্রি হোক, একটা প্রগতিশীল মুসলিম কান্ট্রি হোক, যে দেশের মুসলমানরা খেতে গেলে অন্তকে অন্য কোনো দেশে যাওয়ার জন্য ভূমধ্য সাগরে গিয়ে মরবে না। আপনারা কি চান না? এটাই আমাদের বক্তব্য। আমরা তো কোনোদিন আপনাদের বিরুদ্ধে নই, কিন্তু আপনারা যা করেছেন বর্তমানে এবং আমাকে যেভাবে অ্যাটাক করেছেন, আমি আবার বলছি অনলাইনে যে কোন ব্যক্তির চেয়ে আমি ভালো, আমি এখনো ভালো পজিশনে। এগুলা বলার পরেও যেভাবে আমি হুজুরদেরকে নিয়ে পোস্ট দিছি, আর কেউ হলে অন্যায় থাকতে পারতো না, বা ইনশাল্লাহ 2-1 মানুষেরা কেউ এখানে এসে আমাকে ডিস্টার্ব করে নাই। সো আমি এখনো মনে করি আমার দেশের যারা আছেন, আমার সাথে যারা থাকেন, আমার অনুষ্ঠান যারা দেখেন, আমার লাইভে যারা যুক্ত হন, দ্য বেস্ট পিপল অফ বাংলাদেশ, দ্য বেস্ট অনলাইন ভিউয়ার্স of Bangladesh, I can tell you that. যারা আমার শ্রোতা, আমাকে দেখেন, by the way, don't forget to subscribe channel US Bangla. Oh, here's the stuff, ladies and gentlemen. আমি বলি আপনাদেরকে, আমি তো অনলাইনে ইউটিউবে ছিলাম না,
আপনারা সাবস্ক্রাইব করলে কি হয়, আসবেন দেখবেন, ভালো লাগলে করে যাবেন, না ভালো লাগলে তো নাই, ইটস নাথিং টু I mean worry about that, or it doesn't cost you any money. সাবস্ক্রাইব করে কেন করেন না? এই চ্যানেলটা বড় হলে বাংলাদেশ বড় হবে, এই চ্যানেলটা বড় হলে মুসলিম উম্মার লাভ হবে, মনে রাখবেন, এটা মাথার মধ্যে রাখবেন। এবং পজিটিভ ডেমোক্রেসি, আইনের শাসন, সবকিছুর জন্য আমরা ফাইট করি। আমরা কোন ধরনের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড আমরা তুলি না। আমরা ব্যক্তিগতভাবে, আমি আমরুমান মাসুম, আমার ব্যক্তিগত আক্রোশ থেকে কোনো লাইভ করি না কারো বিরুদ্ধে। আমি দেশের পক্ষে যা যাবে এটাই করব, পছন্দ করলে করবেন, না করলে নাই। এই যে 2 দিন ধরে হুজুরদের ডিসিশনের বিরুদ্ধে আমি যে সংগ্রাম করতেছি, কারো সাহস আছে? কেউ করেছে? দেখান, একজন ইউটিউবার দেখান, একজন সাংবাদিক দেখান যে আমার মতো এভাবে মানে স্ট্যান্ডিং আপ টু দ্যাট করে নাই, কেউ সাহসী করতে পারে নাই। আমি করেছি, আমি জানি আমার রাইট ট্র্যাক, দ্যাটস ওয়াই আমি করেছি। এবং আমি জানি এরা 100 বুঝবে আমি কেন এই কাজটা করতে চাই বা করতেছি। আমি তাদের জন্য। আপনি কেন আপনি আলেম হয়েছেন, আমরা চাই না বাংলাদেশের সন্তানরা, মাদ্রাসা পড়ুয়া সন্তানরা যেন কোনো দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করলে তাদের ভিসা রিফিউজ হবে। কেন রিফিউজ হবে? ও মাদ্রাসায় পড়ে, তার দেশে এসে কিছু করতে পারবে। এবং আমাদের দেশের এই ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা বাংলাদেশকে একটা দিন নিয়ন্ত্রণ করবে, একদিন তারা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে প্রশাসনে সততার দৃষ্টান্ত তারা স্থাপন করবে। দ্যাটস হোয়াট উই আর ফাইটিং ফর, দ্যাটস হোয়াট উই আর লুকিং ফর। কিন্তু আপনি যদি অঙ্কুরেই বিনষ্ট হয়ে যান, এই সুযোগ তো আপনার থাকবে না কখনো। দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি এটুকু বলছি যে আমাকে ভুল বুঝার কোনো দরকার নাই, অনেকে বুঝতে পারে বিকে, এবং এটা পৌঁছে দিবেন। আমি চাই, বললাম না একটা জায়গাতে, আমি চাই এমন বাংলাদেশ হোক, বাংলাদেশে ইমামের বেতন হবে $25,000, সরি আবার বলছি ডলার, সারাদিন ডলার নিয়ে থাকে তো আপনার এই মানে টাকা। আমি চাই কোন এতিমখানার হুজুর এসে লাইভ যেন না করে বলেন, বাবা আমার টাকা নাই, আমার এতিমখানার অবস্থা খারাপ, আমি খাওয়াতে পারতেছি না। আমরা দেখেছি, সাহায্য তো করেছি আমরা, রাইট? আমরা এমন বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই আমাদের আলেমরা যেন আরেকজনের সাহায্যের জন্য বসে না থাকেন, সাহায্য যেন তাদের পিছন ছাড়ে না। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই। আমরা দেখতে চাই বন্যা হলে সবার আগে যেন বাংলাদেশিরা টাকা দিয়ে মানে পোর করে ফেলে, যেভাবে আহমদুল্লাহ সাহেবের আপনার মানে তারা বলতেছেন আমাদেরকে আর টাকা দিয়েন না। এমন বাংলাদেশ আমরা দেখতে চাই, এবং এখানে প্রবাসীদের অবদান। সো এমন কিছু করবেন না দেশ বিপদে পড়ে, প্রবাসীরা বিপদে পড়ে, দেশের স্বার্থ বিঘ্নিত হয়। দ্যাট ইজ হোয়াট মাই প্ল্যান, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এখন যা হচ্ছে বাংলাদেশে, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট, প্রথম দিন থেকে এই সরকারকে আমি সমর্থন দিয়ে আসছি। বিকজ আই নো হেইচ এখানে লাইভে আছে, সে দেখতেছে এখানে আমি এই কথাগুলো বলে আসছি, প্রত্যেকটা অ্যাসেসমেন্ট আমার দেওয়া আছে। এই যে লোকগুলো আজকে যারা বাংলাদেশকে প্রেজেন্ট করে যাচ্ছে, এরা কিন্তু বিদেশে পড়ালেখা মানুষ, এরা কিন্তু আধুনিক মানুষ, মনে রাখবেন। এরা বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করেছে সারা বিশ্বের কাছে, হুজুর হিসাবে, আলেম হিসাবে, এসবে প্রাউড অফ ইউর কিডস। দিস ইজ ইউর কিডস, মাইন্ড ইট। উই আর ইউর কিডস, মাইন্ড ইট। সো ডোন্ট ফরগেট দ্যাট উই আর ইউর এনিমি। সো এটা বুঝতে হবে, এবং বাস্তবতা এখানেই, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আজকে এই খবরটা হলো যে ট্যারিফস went down, I mean it's halted, suspended for 90 days. এর ভিতরে আর অনেকগুলো আলোচনা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প একটা সিদ্ধান্তে আসবেন, অস্থিরতা কমবে, এবং চীনের ক্ষেত্রে চীনকে উনি পানিশমেন্ট দিবেন। বিকজ কেন করবেন আমি আপনাদেরকে বলি, কারণ চীন রিটেলিয়েট করেছে টু দি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প যখন দিয়েছেন 32%, তখন তারা এটাকে দিয়েছিল কত পার্সেন্ট? এরপরে উনি 104% দিয়েছেন, তারা 86% দিয়েছে। এই যে ওনার সাথে যুদ্ধ ঘোষণা করেছে, এর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এটা করেছেন। তবে এখানেও কিন্তু কমবে। কেন কমবে? আমি একটা উদাহরণ দেই। এভাবে যদি চলতে থাকে 104%, আমি যে আইফোন কিনি, এই যে আইফোন আমার আছে ফর 60 Pro Max, রাইট? এটা দাম কত? $1300 দিয়ে কিনছি, 1200 সামথিং। এখন এটা দাম কত হবে? এখন যদি এই ট্যারিফ যদি চলে, কারণ এই ফোনগুলা অ্যাসেম্বলড হয় আপনার এই কোথায়, চায়নাতে, টেকনোলজি আমেরিকান, সবকিছু ফ্যাক্টরি চীনে, ওইটার দাম পড়বে $2300। $2300 দিয়ে আইফোন কে কিনবে বলেন আপনারা আমাকে? কে কিনবে? সো এটা কাকে ইম্প্যাক্ট করতেছে? আমেরিকান কনজিউমারদেরকে। সো এটা প্রেসিডেন্ট ট্রাম্প, হি নোজ দ্যাট, এন্ড হিজ গভর্নমেন্ট টু, এন্ড উই আর আমেরিকান কনজিউমার্স। সো আপনি এমন কোনো কাজ করতে পারবেন না যে কাজে আমার ডিমের দাম 60 টাকা থেকে 15 টাকা হয়ে যায়। এটা তো মানবে না, কারণ উনি প্রমিস করেছেন ইউ উইল রিডিউস দ্য গ্রোসারি প্রাইসেস, রাইট? এটাই হলো বাস্তবতা। সো এটা ধীরস্থির আসবে, সবকিছু কন্ট্রোলের ভিতরে আসবে, এবং হি হ্যাজ আ ডিফারেন্ট পলিসি। সো হি ওয়ান্ট টু থ্রেট এভরিওয়ান। Why he wants to threat everyone? Because he has a power. That's why. Because America is the market of the world. For example, আমি আপনাদেরকে বলি কেন Canada crying for help. Canada crying for help হলো ধরেন কানাডার জিডিপির 80% ট্রানজাকশন হয় ইন বিটুইন দি ইউনাইটেড স্টেটস এন্ড কানাডা। সো থিংক অ্যাবাউট দ্যাট। আপনার জিডিপি অর্থাৎ আপনার মোট সম্পদ $100। $100 সম্পদের $80 $80 আসে আমেরিকা থেকে।
এই দেশের সাথে আপনি শত্রুতা করলে আপনি টিকবেন, আপনি তো ব্যানিশ হয়ে যাবেন। এই জন্য বলছিলাম যে কানাডা কুড বি ওয়াইপড অফ, বিকজ এটা তারা বলছে যে যদি 4 বছর চলতে থাকে এই ট্যারিফস, তাহলে একটা পর্যায়ে যেটা হবে সেটা হলো যে কানাডা ভারতের অর্থনীতির সমান চলে যাবে উইদিন 4 ইয়ার্স। You think about that. That's why Canada is crying for help everywhere, Canada. So এটা সমাধান হয়েছে আপাতত দৃষ্টিতে, এবং মেক্সিকো থেকে আমরা সবকিছু আমরা এখান থেকে কিনি এবং কানাডা থেকে। সো মোটামুটি চীনের ক্ষেত্রেও আমি মনে করি একটা আলোচনার ভিত্তিতে যাবে, টিম যাবে সেখানে গিয়ে তারা একটা মানে গিভ এন্ড টেক এন্ড প্লাস মাইনাস করে একটা সিদ্ধান্তে তারা পৌঁছবে। এই জন্য আমি বলছি বাংলাদেশি জন ট্রাক এই সরকার 2 থেকে 3 বছর আরো থাকুক, নির্বাচন হবে, নট এ প্রবলেম, বাট এর ভিতরে বিএনপিকে ঠান্ডা করার জন্য, শান্তি দেওয়ার জন্য তাদের এখান থেকে 2-1 জন লোক নেওয়া যেতে পারে এবং জাতীয় একটা সরকার গঠন করা যেতে পারে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই 3 বছর যদি এরা ক্ষমতা থাকতে পারেন, বাংলাদেশ উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট, আই ক্যান টেল ইউ দ্যাট। তখন যেটা হবে সেটা হবে যারা প্রো আওয়ামী লীগের ছিলেন, যারা মনে করেন এই সরকার মানে ডিস্টার্ব হোক, সরকার পতন হোক, তারও প্রশাসনিক কাজগুলো করবেন না। তারা জানেন 3 বছর তাদেরকে থাকতে হবে, তাদের চাকরি চলে যাবে। এটা আমি সমাধান দিয়ে দিলাম, সমাধান দিয়ে দিচ্ছে, কিন্তু মিনিমাম 2 থেকে 3 বছর একটা জাতীয় সরকারের মাধ্যমে আরো কিছু মানুষ বিএনপি থেকে, জামাতের মানুষ থেকে, জামাত তো ডিস্টার্ব করতেছে না, বিএনপি নির্বাচন চাচ্ছে, আবার বলি নির্বাচন তারা চাইতেই পারে, কিন্তু নির্বাচনের জন্য প্রেশার দিলে এই যে ভালো কাজগুলো হচ্ছে। এবং আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে আপনার যে নির্বাচিত সরকারের প্রতি ইনভেস্টর্স যারা আছে তাদের আস্থা বেশি। It may be true, but it's not 100% true. Why? বাংলাদেশের নির্বাচিত সরকারগুলোকে তো ভাই মানে এই যে ইনভেস্টর যারা মনে করে করাপ্টেড, they don't trust them. They trust Dr. Mohammad Yunus 100 million% more than the political parties or elected government. I can tell you that. I can bet on that for sure. তারা এই জন্যই তো তারা আজকে তারা উৎফুল্ল, উচ্ছ্বসিত তারা এগুলা পেয়ে। এই জন্য আমি বলছি সরকার 2-3টা বছর থাকুক, 2 থেকে 3 বছর, তারপরে নির্বাচন হোক, এর ভিতরে বিএনপির সাথে আলোচনা করুক, কারণ বিএনপি তো রাজনৈতিক দল, তারা চাইতেই পারে। তাদের সাথে আলোচনার ভিত্তিতে প্রয়োজনে টিম যেন লন্ডনে পাঠানো হয় তারেক রহমান সাহেবের কাছে, পাঠিয়ে একটা সিদ্ধান্ত তারা পৌঁছুক, বা এই সরকার 2 থেকে 3 বছর থাকুক, নতুন বাংলাদেশ, নতুন বিশ্ব দেখবে, নতুন এক বাংলাদেশকে। উই আর অন ট্র্যাক রাইট নাও। এবং এই যে কাজগুলো বর্তমানে তারা হাত দিয়েছে, ভারত কেন আজকে দেখেন ভারতের শত্রুতা দেখেন, আমরা যখন একের পরে গুড নিউজ পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, ভারত কি করেছে দেখেন। ভারত আজকে আপনার ট্রানজিটের ট্রান্সশিপমেন্টের যে মানে আমাদের যে পারমিশন ছিল সেটা বাতিল করেছে, অর্থাৎ ভারতের ভূমি বাংলাদেশ ইউজ করতে পারবে না টু ট্রানজিট মানে গুডস অর কমোডিটিস টু এনিওয়্যার। ওয়াই? বিকজ দে আর জেলাস, হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। দে নেভার এক্সপেক্টেড দিস। তারা কল্পনা করতে পারে না যে বাংলাদেশ এভাবে দাঁড়িয়ে যেতে পারে। তারা মনে করেছিল রাজনৈতিক দল আসবে, অযোগ্য অপদার্থ নেতৃত্ব আসবে, তারা যা ইচ্ছা তাই করতে পারবে, ভাষাগত দুর্বলতা থাকবে, তাদের মন্ত্রীতে কথা বলতে পারবে না, জ্ঞান নাই, এগুলাই করবে। আপনারা কল্পনা করেন বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দলের ভিতরে একজন বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারে এই ধরনের আশিক ভাই অথবা আপনার লুৎফি সিদ্দিকীর মতো একজন ব্যক্তি কখনো দাঁড়িয়েছে? ইমাজিন দ্যাট। বাংলাদেশের ইতিহাসে হ্যাভ ইউ এভার সিন দ্যাট? নেভার। জাস্ট ইমাজিন দ্যাট। আজকে যা দেখিয়েছে বাংলাদেশ, সবাই উৎফুল্ল। এশিয়ার ভিতরে কোন দেশের মানুষ নাই, একজন দেখছি নাই আমি ইন্ডিয়ান অ্যাকসেন্টে তারা তাদের নিজেদেরকে তারা প্রেজেন্ট করে, কিন্তু লুৎফি সিদ্দিকী এবং আশিক ভাই যেভাবে প্রেজেন্ট করেছে, জাস্ট পিপল আর জাস্ট স্টান্ড। ইটস এ নিউ বাংলাদেশ, রাইট? সো প্লিজ সাপোর্ট দেম এন্ড উই ওয়ান্ট দেম টু কিপ দেয়ার জব আপ, because this is what we are looking for. এবং আমরা এত বছর এই দুর্বৃত্তায়িত আপনার দলীয় রাজনীতির শাসন ব্যবস্থা আমরা হজম করেছি, আমরা খেয়েছি। আমরা 2 বছর দিতে চাই, 3 বছর দিতে চাই এই সরকারকে। এর ভিতরে একমাত্র বিএনপি ছাড়া আর কেউ নির্বাচন চায় না। তো বিএনপির যারা নেতৃবৃন্দ আছে ওনাদের তারা বসে একটা সিদ্ধান্ত নিক। 2 থেকে 3 জন বিএনপির মন্ত্রী নেওয়া যেতে পারে, উপদেষ্টা নেওয়া যেতে পারে, ভালো ভালো লোক দেখে। there are many good people still in বিএনপি, তারা নিতে পারেন, তারা এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ। আমি মনে করি যেভাবে আমাদের আসাদুজ্জামান ভাই যিনি অ্যাটর্নি জেনারেল আছেন, হি ইজ এ বিএনপি's guy, you know, he's doing fantastic job. Why not? বিএনপির অনেক মানুষ নিতে পারবেন তারা। এবং আপনি যদি দেখেন আমাদের চিফ প্রসিকিউটর ওই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের, ওনার নাম কি ভুলে গেছি আমাদের নামটা ভাই, ওই যে অ্যাডভোকেট তাজুল ইসলাম ভাই, হি ইজ এ প্রো জামায়াত গাই, হি ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব। Why not? There are many people can be picked up. প্রয়োজনে অন্যরা ছোট দল থেকেও নিতে পারেন। আপনারা এরা আছেন সবাই মিলে। আমি এটা সরকারকে বলে গেলাম, সরকার যদি এটা না করে তাহলে আমি মনে করবো সরকার থাকতে চায় না ক্ষমতায়। দ্যাটস দ্য বটম লাইন। সরকার যদি বিএনপি থেকে 3 জন মানুষ নেয় তারা সরকারে, তারপরে আমাদের ফুয়াদ ভাই চৌধুরী এরা আছে, কর্নেল অলিকে স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়া যেতে পারে,
Bangladesh will be a fantastic country for investors and for people. I can tell you that, ladies and gentlemen. That's all you need, right? By Sarke Donnobad Jarai, Dr. Yunus winning Bangladesh. He's winning not only Bangladesh, he's winning almost everywhere. India is desperate right now. They're so concerned, almost, I mean, kind of, they're like, they can't take it anymore. What Dr. Yunus is doing right now, it's an investment summit. Trust me, বাংলাদেশে যত ঐতিহাসিক ঘটনা ঘটেছে পজিটিভ ওয়েতে শান্তিপূর্ণভাবে, this is one of them. And these two gentlemen, Dr. Lutfi Siddiqui and Ashik Chaudhary, they become one of the biggest and valuable asset for Bangladesh. And I'm sure তারেক রহমান যদি ক্ষমতায় যান, এই দুজনকে উনি ছাড়বে না ভাই, বিশ্বাস করেন। এটা আমার একটা অ্যাসেসমেন্ট, আমার একটা আন্দাজ, মানে উনাদেরকে ছাড়বে না, উনাদেরকে রাখবে, উনাদেরকে সারাটা হবে পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। But why I'm so concerned about political parties, because রাজনৈতিক রিফর্মস হয় না রাজনৈতিক দলগুলোর ভিতরে। তারা ওই গতানুগতিক নীলক্ষেত থেকে পাঞ্জাবি আর আপনার এলিফ্যান্ট রোড থেকে মুজিবকুট বা ওয়েস্ট কোট পরে এভাবে পরে যে তারা রাজনৈতিক নেতা হয়, এই স্টাইলের নেতৃবৃন্দ কোন মানে সমস্যা বাংলাদেশের সমাধান করতে পারবে না। আই ক্যান ব্যাট অন দ্যাট, বিকজ যখন এই ড্রেস পরবে বুঝবেন এরা অযোগ্য পদার্থ অলমোস্ট, এরা এখনো ইন্টারন্যাশনাল লেভেলে যেতে পারে নাই। এটা হলো বাস্তবতা। So this is for me right now for Bangladesh, and it's a positive, it's a great news for Bangladesh and for entire world. This tariffs suspension by the US President Nehru court. আচ্ছা, so এটাই বলছি ভাই, গ্রাম অঞ্চলে সেই আওয়ামী লীগের আদল বিএনপির রাজনীতি চলছে। ইয়েস, আই নো এটা বলতে বাধ্য যে এটা চলছে, এটাতে পরিবর্তন দরকার। এবং বিএনপি, তারেক রহমান সাহেব নিশ্চয়ই বুঝতে পারছেন যে নতুন রাজনীতি ছাড়া টিকা যাবে না। এবং এখন যদি নির্বাচন হয়, বিএনপি খারাপ করবে, এটা আমি বলতে চাই। জাতীয় নির্বাচনের কথা বলছি না, স্থানীয় নির্বাচনে ভয়ঙ্কর ভাবে খারাপ করবে। এটা কিন্তু একটা ভেরি কনসার্নিং রাইট নাও, রাইট? 100% জবস। আচ্ছা, বলছেন আমরা সাধারণ জনগণ চাই ডক্টর ইউনূসকে জিডিপি সাইজ USA 27 trillion, China 19 trillion, and EU 22 trillion. Yeah. So এখন just কল্পনা করেন why United States is so powerful. Their GDP is way bigger than even the European Union. Just think about that, $27 trillion. এবং China is coming near to them. That's why they don't like China. They want to punish China. They want to crash their economy. That's Rajniti, politics. You can say lots of stuff. But crypto is going up. Yeah, because President Trump, he can claim all the credits for that, for crypto. President Trump, crypto is booming, and it's going to it's going to continue for a long time, because this is what he took about, and he accepted that, and Elon Musk too, although he's going to be ousted. সেনাপ্রধান স্যারকে এই মুহূর্তে সেনাপ্রধানকে সরাতে হবে। আচ্ছা, এখনো আসিফ নজরুল কি করে এই পদে থাকে? আপনি যেটা পেয়েছেন এটা ইলাস কাছে পেয়েছেন ভাই, আপনার ভিডিওস দেখা মিস করি না। থ্যাংক ইউ মামুন রশিদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটাই ছিল আমার বক্তব্য। বাট ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল নিউজ বাংলা, এন্ড সি ইউ নেক্সট টাইম লেডিস এন্ড জেন্টলম্যান। আমাকে চলে যেতে হবে, আমি জানি যে আমি এখন গড়ে গিয়ে পারবো না, এজন্য এখানেই বসে গেলাম যে লেটস টক অ্যাবাউট, বিকজ ইটস ভেরি very good news for entire world, because the tariffs will be resettled back to the normal as we had in the past. So be blessed, ladies and gentlemen. Don't forget to support, and inshallah কথা হবে, and don't take ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিকে ধরাশায়ী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 50টার অধিক রাষ্ট্র এবং সেই 50টির অধিক রাষ্ট্রের 550 জন ডেলিগেটের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন 2025। এই বিনিয়োগ সম্মেলনে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের বক্তব্য দিয়েছেন, এবং এই বিনিয়োগ সম্মেলনটি 4 দিনব্যাপী ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। ইতিমধ্যেই এই সম্মেলন চলমান রয়েছে। আপনারা জানেন, দেশে এই প্রথম এত বড় আয়োজনে, এত বড় সুন্দর পরিবেশে, এত বড় আস্থা নিয়ে, ভালোবাসা নিয়ে এবং বিশ্বস্ততা নিয়ে আমাদের এই আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 50টা রাষ্ট্র, চারটিখানি কোনো বিষয় নয়, যে 50টা রাষ্ট্রের বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা, ব্যক্তিবর্গ, তারা 550-এর অধিক মানুষ এই জায়গায় অংশগ্রহণ করছে রেজিস্ট্রেশন করে। এটা আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য এক নতুন দিকপাল বলে আমি মনে করি। আপনারা জানেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আহ্বানে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
একদিকে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট, অন্যদিকে নরেন্দ্র মোদীর মাথা নষ্ট, অন্যদিকে শেখ হাসিনা আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গিয়েছে। তাদের মূল সমস্যাটাই ছিল যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরাস্ত করা যায় কিনা। যেখানে তাকে পরাস্ত করার কথা, যেখানে তাকে দেশ থেকে বিতাড়িত করার কথা, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 170 অধিক ছোট বড় আন্দোলন এই গত কয়েক মাসে হয়েছে শুধু যমুনার সামনে, সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস বীর দর্পে বাংলাদেশের অর্থনীতি চালিকা শক্তি হিসাবে এই দেশকে গঠন করার জন্য দিন রাত নির্লসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই জানেন, চায়না সফর শেষ করে এসে এক রাত যেতে না যেতেই পরের দিন শুল্ক যে আমেরিকা আমাদের উপরে আরোপ করতে যাচ্ছেন সেই শুল্কের উদ্দেশ্যে বিশেষ বৈঠকে তিনি মিলিত হয়েছেন, এমার্জেন্সি বৈঠকে, যে সব সময় ভাবছেন কি করে অর্থনীতি সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়। এক কথায় তিনি 24 ঘন্টাই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এখন লড়াই করে যাচ্ছেন, সংগ্রাম করে যাচ্ছেন। বাংলাদেশের বিজনেস পলিসিতে যে সামনের দিকে একটি সোনালী ভবিষ্যৎ, স্বর্ণালী যুগ অপেক্ষা করছে এবং এদেশের ব্যবসায়িক মানুষরা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে, আস্থা রাখছে, তা এই গত কয়েক মাসেই অনুমেয়। বিভিন্ন প্রান্তে আপনি কথা বলে দেখবেন, সবাই একই কথা বলবে, ইউনূসের উপরে আমাদের আস্থা রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এই ব্যবসা বাণিজ্য রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কামনা করি। আপনারা জানেন যে ঘটনাটি এখন ঘটতে যাচ্ছে, 50টা রাষ্ট্র এবং 550টা প্রতিনিধি এখানে উপস্থিত হয়ে যে বৈঠক করছেন, এই বৈঠকে তাদেরকে আস্থা দেওয়া হচ্ছে যে বাংলাদেশে কেন তিনি বিজনেস করবেন, ওই দেশের মানুষরা আমার দেশে কেন ইনভেস্ট করবে, আমাদের সুযোগ সুবিধা তাদেরকে কি দেওয়া হবে। আপনারা জানেন যে প্রত্যেক ব্যবসায়ী তারা চায় যে যে কোনো জায়গায় যদি তার ব্যবসা সফল হতে হয়, সবার আগে ওই দেশের নেতৃত্বের প্রতি তার আস্থা থাকতে হয়, যে আমি যেখানে ইনভেস্ট করব সেখানে আমি নিরাপদ কিনা, আমার টাকাটা রিটার্ন আসবে কিনা, আমি সেখানে সাপোর্ট পাবো কিনা, নিরাপত্তাহীনতায় ভুগতে হবে কিনা। তো আওয়ামী লীগ যে চুরি চারামি করে গিয়েছে, সেই সময় তো বাংলাদেশের যত বিনিয়োগ আসতো সবই পার্সেন্টেজ, মানে টাকা পয়সা লোপাট করা ছাড়া আর কিছুই ছিল না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এখন গ্লোবালি এমন একজন ব্যক্তি যিনি নোবেল লরিয়েট হিসেবে যেমন সম্মানিত, একজন অর্থনীতিবিদ হিসেবে সম্মানিত, একজন একেবারেই মানুষের কাছে গ্রহণযোগ্য সম্মানিত ব্যক্তি, যে মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব থাকলে মানুষের কাছে সম্মানিত হওয়া যায়, তার ঊর্ধ্বেও একজন ব্যক্তি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এটা বাংলাদেশের জন্য যে কত বড় নেয়ামত সেটা আপনাদেরকে বুঝিয়ে শেষ করা যাবে না। যেমন আপনারা জানেন যে সাম্প্রতিক সময় আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম, যে বাংলাদেশের বিরুদ্ধে এমন কোনো হীন কার্যক্রম নাই যেটা আওয়ামী লীগ করছে না, পার্শ্ববর্তী দেশও করছে না। তারা কিন্তু আমাদেরকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনায় দেশ কিন্তু এখন বিশ্বের কাছে, বিশেষ করে পররাষ্ট্রনীতিতে আমরা এমন সফলতা 53 বছরে কেউ দেখাতে পারে নাই। প্রত্যেকটি রাষ্ট্রের সাথে আমাদের এখন ভারসাম্য রক্ষা করে সম্পর্ক হচ্ছে, মানে আমরা কারো সাথেই কোনো সম্পর্ক করছি না আবেগে, কারো সাথে কোনো সম্পর্ক নষ্টও করছি না আবেগে। আমরা আমাদের আত্মমর্যাদা, আমাদের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করেই সম্পর্ক চলমান রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এসে পাকিস্তানের সাথে যেমন সম্পর্ক করছেন, চায়নার সাথে যেমন সম্পর্ক করছেন, ইউরোপ আমেরিকা মিডল ইস্টের সাথে সম্পর্ক করছেন, পার্শ্ববর্তী দেশ দাদাবাবুরাও বাধ্য হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কুর্নিশ করে এসে এখন বসতে বাধ্য হচ্ছেন। এত বড় একটি রমজান গিয়েছে, আপনি অনুভব করেন নাই বিদ্যুতের কোনো ঘাটতি নাই, খাদ্যে কোনো ঘাটতি নাই, 16 বছরে যে জুলুম নির্যাতনে ছিলাম তার কোনো অবস্থান নাই। কিঞ্চিত যে সকল প্রবলেম এখনো বাংলাদেশে আছে সেটা সময়ের অপেক্ষা, এটা সমাধানযোগ্য। এবং কিছু জিনিস আছে যেটা কোনোদিনই সমাধানযোগ্য না, কারণ আমাদের মানুষদেরকে তৈরি করার আগ পর্যন্ত সেটা সমাধান করা যাবে না। আমাদের পিপলদেরকে এডুকেটেড করতে হবে, মানুষদেরকে ভালো মন্দ শিখাতে হবে এবং সেটা বাস্তব জীবনে পালন করার মানসিকতা তাদের মাধ্যমে তৈরি করতে হবে। তা আমি যেটা বলতেছিলাম যে এখন কিন্তু সবাই ঠিক পেয়ে গিয়েছে যে আর কাজ হবে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দমিয়ে রাখা যাবে না। এবং এই সামিটটা কত বড় উপকার করবে সেটা আমি গতকালকের বিটিভির একটি টকশোতে বলেছিলাম, যে এই সামিট থেকে শুধুমাত্র মানে একটা মিটিং করলাম আর চলে গেলাম সেটা নয়। আজ বাংলাদেশে আমার দেশের কতজনের হাতে কত পরিমাণই বা টাকা আছে। একটা দেশ কখনো বিদেশি ইনভেস্ট ছাড়া উন্নতি হতে পারে না।
এই বাংলাদেশে যত বেশি বিদেশি বাণিজ্য আনা যাবে, টাকা আনা যাবে, ওদের ইনভেস্ট আনা যাবে, তত বেশি মিল কারখানা তৈরি হবে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান তৈরি হবে, আমার দেশের নাগরিকরা সেখানে চাকরি করবে, এক্সপার্টিস তৈরি হবে, এবং এরা আবার এখান থেকে শিখে নতুন নতুন আপনার ব্যবসা বাণিজ্য, গার্মেন্টস, ফ্যাক্টরি, বিভিন্ন আঙ্গিকে তারা কাজ করবে। আমার দেশে গাড়ি উৎপাদন হবে, আমার দেশে বাড়ি উৎপাদন হবে, আমার দেশে অল্প টাকায় সব পণ্য উৎপাদন হবে, আমার দেশের বিভিন্ন ফ্যাক্টরিতে মানুষ কাজ করবে। এটা এক অপূর্ণ সুযোগ। এই অপূর্ব সুযোগ, এটাকে আমাদের ধরে রাখতে এই সামিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামিটে যেটা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো গ্লোবালি পত্রপত্রিকা অনেকে দেখেছে, কিন্তু সরাসরি তিনি যখন আস্থা দিয়ে বলছেন যে আপনারা আসেন, আপনাদের জ্বালানি সাপোর্ট দিব, ইলেকট্রিক্যাল সাপোর্ট দিব, নিরাপত্তার সাপোর্ট দিব, ব্যবসায়িক সকল সুযোগ সুবিধা দেব, আমাদের লাভ অনেক। ওই দেশ থেকে যখন টাকা ঢুকবে, এই টাকাটা আমার দেশে ডলার হিসেবে যখন ঢুকবে, আমার অর্থনীতির চাকা ঘুরে যাবে। দেখেন, সামান্য আমরা এই যে রেমিটেন্স যোদ্ধাদেরকে অনেক সময় ছোট মনে করি, অথচ বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এই রেমিটেন্স যোদ্ধারা, সিংহভাগ। এই টাকাগুলো শুধু কিচ্ছু না, আপনার টাকা আপনি একটু ব্যাংকিং খাতে বাংলাদেশে পাঠালেই সরকার খুশি হয়ে যায়। এই যে সামান্য উপকারটি আপনি করছেন, সেই উপকারে আজকের বাংলাদেশের অর্থনীতি চলছে, চালিকা হচ্ছে। অতএব যখন বিদেশি টাকাগুলো আমার দেশে ইনভেস্ট হিসেবে ঢুকবে এবং এই দেশে আমরা ভালো ভালো সব জিনিস তৈরি করতে পারবো, তখন স্বভাবতই আমার দেশের সকল ব্র্যান্ডের জিনিসগুলো আসবে। আমাদেরকে একটু সহনশীল হতে হবে। আমরা কখনোই আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখলে ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবো না। পৃথিবীকে উন্মুক্ত করে দিতে হবে আমাদের দেশের জন্য। পৃথিবীর সকল মানুষকে আসার সুযোগ করে দিতে হবে, তাদেরকে উন্মুক্তভাবে ব্যবসার সুযোগ করে দিতে হবে। যে কোনো আন্দোলন সংগ্রাম হলেই যাতে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের উপরে আঘাত না আসে, সে বিষয়টা আমাদের দেশের নাগরিকদেরকে নিশ্চিত করতে হবে। কারণ এন্ড অফ দ্য ডেতে ওই প্রতিষ্ঠানই আপনার রেজিকের ব্যবস্থা করছে, এন্ড অফ দ্য ডেতে ওই প্রতিষ্ঠানেই আপনি চাকরি করছেন, এন্ড অফ দ্য ডেতে আমার দেশের রাজনীতি যতই খারাপ ভালো থাকুক, ওই প্রতিষ্ঠানের টাকায় কিন্তু অর্থনীতি ঘুরবে। অতএব এটা আমাদেরকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে। তো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, ইউনূস সাহেবের যে বিশাল একটি ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বের উপরে ভরসা করে এখন আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং এগুলো দেখে পার্শ্ববর্তী দেশ মাথা নষ্ট হয়ে যাবে। আওয়ামী লীগের স্বপ্ন ভণ্ডুল হয়ে যাবে এবং হয়ে গিয়েছে। আওয়ামী লীগ স্বপ্ন দেখেছিল যে আওয়ামী লীগ যে কোনো মূল্যে কামব্যাক করবে। আওয়ামী লীগ স্বপ্ন দেখেছিল ইউনূসকে পরাস্ত করবে। আওয়ামী লীগ স্বপ্ন দেখেছিল ডোনাল্ড ট্রাম্প আসলে মনে হয় আমরা সবাই খাতাবালিশ গোল করে পালিয়ে যাব। কিন্তু আওয়ামী লীগের সকল স্বপ্ন শেষ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণ ঐক্যবদ্ধভাবে ইউনূসের প্রতি সমর্থন রয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন থাকায় নির্ভয়ে তিনি কাজ করে যাচ্ছেন। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা কাজ করেন, শুধু কাজের উপরে থাকেন, কাজ চালিয়ে যান, দেখবেন সকল সমালোচনা মাটির সাথে মিশে যাবে, ঘুরে যাবে, আপনারা সফল হতে থাকবেন। এবং আপনাদের এই সফলতা মানে ঈর্ষান্বিত হচ্ছে, কিন্তু এই ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছাতে আপনারা পেরেছেন, এটা আপনাদের সফলতা। এটা আপনাদের সফলতা। আজকের এই বাংলাদেশের সমগ্র জায়গায় আপনারা সেই সফলতার বীজ বপন করে চলবেন। আমি এই সামিটে যারা অংশগ্রহণ করছেন আপনাদের সকলের প্রতি শুভকামনা করছি, বাংলাদেশের সকল নাগরিকদের প্রতি শুভকামনা করছি। সামিট চলাকালীন এই সামিটটাকে বিভিন্নভাবে বিতর্কিত করতে আওয়ামী লীগ গত 2-1 দিন আগে যৌথ উদ্যোগে বাটার শোরুম সহ বিভিন্ন শোরুমে আক্রমণ করে জোতা চুরির হিড়িক করেছিল। এটাও ছিল এই সামিটের সম্মান নষ্ট করে বিশ্বের কাছে আমাদেরকে মানে চোর রাষ্ট্র হিসেবে পরিগণিত করার জন্য। সতর্ক থাকতে হবে, কেউ বাংলাদেশের ক্ষতি করুক সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া যাবে না। আপনাকে, আমাকে, আমাদেরকেই এই সকল ক্ষতিকর মানুষদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য এগিয়ে যেতে হবে। যদি আপনি এগিয়ে না যান, আপনি যদি না দাঁড়ান, তাহলে এই বাংলাদেশের বিনিয়োগ বাড়বে না। বিনিয়োগ যত বেশি বাড়বে তত বেশি আমরা সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে কাজ করব। ঢাকা শহরে এসে একটি জিনিস দেখে ভালো লাগছে, প্রচুর অনলাইন বিজনেস দাঁড়িয়ে যাচ্ছে, প্রচুর আমাদের ছেলেমেয়েরা কাজ করছে, কওমি আলেমরা পর্যন্ত বিভিন্ন জায়গায় এমন এমন কিছু ক্রিয়েটিভিটি দেখাচ্ছে যে কেউ এখন আর বসে নেই। অতএব এখন বসে থাকার সুযোগ নেই। আমাদেরকে এই মাল্টিটাস্ক, এই কাজ জেনে সব কাজে পারদর্শী হয়ে মাঠে নামতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। অতএব যে কোনো ব্যক্তি যদি আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র অব্যাহত রাখে, তাদের ব্যাপারে আপনারা যেমন চৌখস জ্ঞানের ভিত্তিতে সতর্ক থাকবেন,
তাদের ষড়যন্ত্রগুলোকে সরকারের কাছে বলে দিয়ে ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করে দিবেন এবং নিজেরাও কারো কোনো তালে পড়বেন না। দেশটাকে গঠন করার এখন একটা মোক্ষম সময়। এম রহমান মাসুম ভাইয়ের আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে ডক্টর ইউনূসের প্রতি জেলাস হচ্ছে ভারত। কারণ যুক্তরাষ্ট্রের প্রতি তিনি যেই সহানুভূতি দেখিয়েছেন এবং যুক্তরাষ্ট্রকে তিনি জয় করেছেন, এটার কারণে মূলত সবকিছু হয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রের কারণেই নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সাথে বৈঠকে বাধ্য হয়েছেন। মোটামুটি ইউনূসের যে একটা ক্ষমতা এখনো আছে, যদি বাইডেন সরকার থাকতো তাহলে হয়তো বা কোনো টেনশনই থাকতো না, আরো হয়তো বা মানে কি হয়তো বলা যায় না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরও যেইটা সম্ভাবনা ছিল যে ডোনাল্ড ট্রাম্প হয়তো বা ডক্টর ইউনূসকে সরিয়ে দিবেন বা একটা চাপ সৃষ্টি করবেন ভারতের লবিংয়ের কারণে। ভারত লবিং করেছে, কিন্তু মূলত ভারতের লবিং আসলে কোনো কাজ হয়নি। ডক্টর ইউনূসকে সারা বিশ্ব চিনে এবং যারা ডোনাল্ড ট্রাম্প ছাড়া বাকি তার দলে যারা আরো আছেন তাদের অনেকের সাথে ডোনাল্ড ট্রাম্পের গুড রিলেশন রয়েছে, যেমনিভাবে ইলন মাস্ক রয়েছেন। তো সব মিলিয়ে ভারত দশই ভারতের এখন চোখে আমি বলবো যে যাদের কালো দোয়া শুরু হয়ে গিয়েছে, মানে তারা কিছুই করতে পারতেছে না বাংলাদেশের বিরুদ্ধে। এখন শেষ পর্যন্ত তারা একটি ট্রানজিট ছিল, সেই ট্রানজিটশিপ তারা বন্ধ করে দিয়েছে। কি হবে এটা বন্ধ করে? আমরা কি মরে যাব, এটা বন্ধ করলে মরবো না। তবে ভারতকে আমরা বুঝিয়ে দিচ্ছি, ডক্টর ইউনূস বুঝিয়ে দিচ্ছে তোমাদেরকে ছাড়াও আমরা অনেক দূর যেতে পারি, বরং তোমাদের কারণে আমরা এতদিন দূরে যেতে পারি নাই, আমাদের এই তোমাদের গণ্ডির ভিতরেই থাকতে হয়েছে।